তৃণমূল পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে যে পরেশ অধিকারীর মেয়ের নম্বরের গন্ডগোল। তাহলে মুখ্যমন্ত্রী যে বলেন আমি কিছু জানতাম না, সেটা কি করে সম্ভব হল? যে প্রিয়দাস মুন্সি অনেকদিন কোমায় ছিলেন দিল্লির এইমসে, সেই অবস্থায় অনেকবার ভোট হয়েছে। যে এইমসটা জেদাজেদি করে কল্যাণীতে হলো, সেটা কিন্তু রায়গঞ্জে হওয়ার কথা ছিল। যখন দেখছেন দীপা দাস মুন্সিকে টাইট দিতে হবে, তাকে কেস দিলেন। যে উত্তরবঙ্গ কিন্তু তৃণমূলের কোনোদিন খুব অর্গানিক ভাবে কোনোদিনই ছিল না। তৃণমূলের অর্গানিক ভাবে ওখানে বিস্তার সম্ভব? ভোট বাজারে মুখর বাংলায়, সুন্দর বাংলা আমার চ্যানেলে ইন্দ্রাণীর সাথে আপনারা আছেন। আবারও বলি, চ্যানেলটাকে আপনারা যদি ভালোবাসেন সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট। এবারে আসি ভোটের কথায়। দেখুন, নর্থ বেঙ্গলের ভোটটা চলছে। নর্থ বেঙ্গলে একটু ব্যক্তিগত জীবনযাপন করে এসেছি বলে একটু বেশি ভালোবাসা আছে। বেশ কিছুদিন নর্থ বেঙ্গলে কাটাতে হয়েছিল, অনেকদিন সেখানে যাওয়া হয় না। তারা কিন্তু সহজ সরল, বিভিন্ন জাতি উপজাতির মানুষ, সহজ সরল মানুষ। যেমনি প্রকৃতি সুন্দর, পলিউশনহীন, মানুষও কিন্তু পলিউশনহীন, সেখানে দূষণটা কম। কিন্তু রাজনীতির ঘোলা জলে পড়ে, বাইনারির ঘোলা জলে পড়ে, অর্থাৎ মেরুকরণের ঘোলা জলে পড়ে কি অবস্থা এখন নর্থ বেঙ্গলের, মেলাতে পারি না। আমার মতন অনেকেই পারেন না। তৃণমূল পাওয়ারে আসার আগে দীর্ঘ 34 বছর সিপিএম, কিন্তু অল বেঙ্গল, অর্থাৎ লরির পিছনে যেরকম লেখা থাকে না অল বেঙ্গল সার্ভিস, অল বেঙ্গলে কিন্তু একটা তাদের আধিপত্য ছিল। নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল দুদিকেই তাদের ছিল, এবং তাদের সঙ্গে সঙ্গে কংগ্রেসেরও ছিল। তৃণমূল, যেটাকে বেসিক্যালি বলা হয় যে দক্ষিণ কলকাতার একটা দল, একটা পার্টি, বিরোধীরা বলে থাকেন, সেই দক্ষিণ কলকাতার দল নিজেদের আধিপত্য বিস্তার করতে করতে, পজিটিভ ওয়েতে বলছি, সদর্থক অর্থে বলছি, বামফ্রন্টের জমানার শেষ দিকের অপশাসনের হাত ধরে, সিভিল সোসাইটির উত্থানের হাত ধরে, তারা ওই দক্ষিণ কলকাতার দলটা সাউথ বেঙ্গলটাকে যত গুরুত্ব দিতে পেরেছিল, উত্তরবঙ্গটাকে কি পেরেছিল জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। কারণ ওই গঙ্গার ওপারে বহরমপুর, মুর্শিদাবাদ, এখানে অধীরগড়, সেই অধীরগড়টাকে পরবর্তীকালে শুভেন্দুর মাধ্যমে অনেকটাকেই কৃত্রিম ভাবে মমতা ব্যানার্জি অকুপাই করেছিলেন, কৃত্রিম ভাবে। কারণ ওটা স্বতঃস্ফূর্ত ভাবে যে অধীরগড় ছিল, একটা মানুষের আধিপত্য থাকে, একটা মানুষ বড় হয়ে যায় একটা দলের প্রতিভূ হিসেবে, সেটাকে কৃত্রিম ভাবে ডল পলিটিক্স এর মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে, এবং আমরা জানি এটা প্রমাণ আছে, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সিপিএম এর কোন একজন এমএলএ কে 50 লক্ষ টাকা এবং কোন ব্র্যান্ডের গাড়ি দিয়ে তিনি জয়েন করিয়েছিলেন তৃণমূলে। দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদা, এই তিনটে জেলাকে শুভেন্দুর মাধ্যমে কৃত্রিম ভাবে কিছুটা বাগে এনেছিলেন। পাহাড়টা চিরকালই সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে থাকে, পাওয়ারে থাকে, তাদের সঙ্গে থাকে। আগের দিন কংগ্রেসের মানুষজনদের এমপি ছিল, তারপরে বিজেপির যখন সেরম কোনো আধিপত্য নেই পশ্চিমবঙ্গে, সে আদি বিজেপি, তখন থেকে কিন্তু সেই যশবন্ত সিনহা তিনি এমপি ছিলেন, আলুওয়ালিয়া তিনি এমপি ছিলেন। তেমনি জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ভাগ হয়ে যেগুলো হলো, পরবর্তীকালে আরো বড় হলো, এবং দিনাজপুরের যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মনে রাখবেন সেই বিশ্বনাথ চৌধুরীর একটা জায়গা ছিল, তেমনি উত্তর দিনাজপুর ছিল প্রিয়দাস মুন্সির জায়গা। এই যে জায়গাগুলো আমাদের কমল গুহর জায়গা ছিল, কুচবিহার আমাদের বলছি, কারণ দীর্ঘদিন তো এরা মন্ত্রিত্ব করেছেন। কমল গুহ খুব ভালো মানুষ ছিলেন, দলমত নির্বিশেষে মানুষের পালসটা বুঝতেন। সেই কমল গুহ তিনি ওই জায়গাগুলো দেখতেন দীর্ঘদিন ধরে। এই যে একটা লেগাসি ছিল, সেটা কিন্তু তৃণমূলের অরিজিনাল ছিল না। তৃণমূল পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, এবং পাহাড়ে আসার আগে বলেছিলেন পাহাড়টাকে সুইজারল্যান্ড করব, দীঘাকে গোয়া করব। এই যে ব্যাপারগুলো, এবং মনে রাখবেন যে পরেশ অধিকারীর কন্যাকে নিয়ে যে নিয়োগ দুর্নীতির এত কাণ্ড হলো, চাকরি শুধু গেল না, গাদাখানেক লাখ লাখ টাকা বেতন নিয়েছিলেন, সেগুলো দিতে হলো। সেই পরেশ অধিকারী কিন্তু বামফ্রন্টের মন্ত্রী ছিলেন,
তাকে কিন্তু এদিকে নিয়ে আসা হলো দলবদল করিয়ে, এবং তারপরে তার কন্যার যে কাণ্ড কারখানা কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ড কারখানা সার্ফেসে আসার অনেক আগে পাবলিক হিসেবে আমরা কাগজে ছোট্ট করে নিউজ বেরিয়েছিল যে পরেশ অধিকারীর মেয়ের নম্বরের গন্ডগোল। নিয়োগ দুর্নীতির আদালতে প্রমাণ হওয়ার অনেক আগে ছোট্ট ছোট্ট নিউজ বেরোতো। তাহলে মুখ্যমন্ত্রী যে বলেন আমি কিছু জানতাম না, সেটা কি করে সম্ভব হলো? আমি সাধারণ মানুষ, আপনি কাগজে ছোট করে দেখেছি পরেশ অধিকারীর কন্যা। তাহলে কি হিসাবে এই জায়গাগুলোকে অকুপাই করা যায়? এবং মনে রাখবেন, রায়গঞ্জে এইমস ইউপিএ 1 জমানা থেকে ঝুলছে। দীপা দাশমুন্সী লড়াই করতেন, এবং আমার এখনো মনে হয় যে প্রিয় দাশমুন্সী অনেকদিন কোমায় ছিলেন দিল্লির এইমসে, বোধহয় 8, 9, 10 বছর। মনে হচ্ছে উনি তৃণমূলের মমতা ব্যানার্জি পাওয়ারে আসাটা সজ্ঞানে দেখে যেতে পারেননি, অচেতন ছিলেন। সেই অবস্থায় অনেকবার ভোট হয়েছে। যে এইমসটা জেদাজেদি করে কল্যাণীতে হলো, সেটা কিন্তু রায়গঞ্জে হওয়ার কথা ছিল, হতে দেননি। তখন এই বিজেপি সরকার ছিল না, অন্য সরকার ছিল, মিলিঝুলি সরকার ছিল, মমতা ব্যানার্জির পছন্দের সরকার ছিল। যদিও মমতা ব্যানার্জি সব রকম সরকারি মন্ত্রী থেকেছেন, সব রকম সরকারে। তাহলে এই যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরটা ছিল দাশমুন্সী, এবং দাশমুন্সী পরিবারের যখন দেখছেন দীপা দাশমুন্সীকে টাইট দিতে হবে, তাকে কেস দিলেন, পুরনো কেস চাগার দিয়ে উঠলো। এবং তার সঙ্গে দাশমুন্সীর একজন ভাই, তার সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, তাকেও দাঁড় করানো হয়েছিল ভোটে। এবং দক্ষিণ দিনাজপুরে এখান থেকে অর্পিতা ঘোষকে নিয়ে গিয়ে, এবং জানবেন বালুরঘাটে একটা নাটকের পরিবেশ আছে, অর্থাৎ গ্রুপ থিয়েটারের, সেই নাটকের গ্রুপ থিয়েটারের পরিবেশটাকে সামান্য ছিল, সেটাকে কাজে লাগিয়ে অর্পিতা ঘোষকে ওখানে এমপি হিসেবে দাঁড় করানো। এই বিপ্লব মৈত্রর সঙ্গে তাদের ইনফাইটিং চললো, একবার জিতলেন, পরবর্তীকালে হারলেন, রাজ্যসভায় পাঠালেন। এই যে পরিবেশটা বলছি, এই পরিবেশটা বলার একটাই কারণ যে উত্তরবঙ্গ কিন্তু তৃণমূলের কোনোদিন খুব স্পন্টেনিয়াস ভাবে, খুব অর্গানিক ভাবে কোনোদিনই ছিল না, ছিল অন্য দলের, কিছুটা কংগ্রেসের, কিছুটা সিপিএম এর, কিছুটা বিজেপির। নিশ্চিত ওই যে বলেন না, উনি তাড়িয়ে দিয়েছেন বিজেপিতে যাওয়ার পর, এবং কমল গুহর ছেলেকে অনেকটা পরে তৃণমূলে নিয়ে আসার পর, এবং গৌতম দেব একমাত্র ছিলেন তৃণমূলের শিলিগুড়িতে, অশোক ভট্টাচার্য ওখানে একজন স্টলওয়ার্ট মন্ত্রী ছিলেন সিপিএম এর। শিলিগুড়িটা অশোক ভট্টাচার্য দেখতেন অনেকদিন, ওখানে অশোক ভট্টাচার্যের মিউনিসিপালিটিটা দখল করতে পেরে রেখেছিলেন। গৌতম দেবকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করলেন। পরবর্তীকালে গৌতম দেব যখন হেরে গেলেন, তখন রবীন্দ্রনাথ ঘোষকে করলেন, এবং রবীন্দ্রনাথ ঘোষের থেকেও মানে কত গুণ বেশি হাই ভোল্টেজ হতে পারেন, বিপুল ভোটে জিতলেন শুধু না, উদয়ন গুহ টক্কর দিতে পারবেন কার সঙ্গে? বর্তমান যে প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে নিশীথ প্রামাণিকের সঙ্গে। এই যে টক্কর দেওয়ার লড়াইতে পড়ে ওখানকার যে সহজ সরল মানুষজন, তার সঙ্গে নানান রকম আইডেন্টি পলিটিক্স খেলে এখনো কি তৃণমূলের অর্গানিক ভাবে ওখানে বিস্তার সম্ভব? নাকি ওই ভোট ভাগাভাগি, কখনো নানান রকম ধূপগুড়িকে সাবডিভিশন বানিয়ে সবকিছু করে, বা পাহাড়ে নানান রকম ইকুয়েশন করে, সেটা কতটা আমরা 4 তারিখে জুন মাসের অপেক্ষা থাকবো। এইটুকুই বলবো, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।